হ্যালো এভরিওয়ান, সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি ক্লাস 8-এর হিস্ট্রি চ্যাপ্টার 2 আঞ্চলিক শক্তির উত্থান এই বাকি অংশটুকু আছে সেটা আমি আলোচনা করে দেবো। এর আগের ভিডিওতে আমি কিছুটা অংশ আলোচনা করে দিয়েছি। তোমরা যারা ভিডিওটা দেখোনি, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা দেখে নেবে। আজকে আমি বাকি অংশটা আলোচনা করে দেবো এবং যে পোর্শনটা আলোচনা করব সেই অংশে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, তোমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, সেগুলো আমি আলোচনা করে দেবো। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করে নেবে। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, না হলে ইম্পর্টেন্ট আলোচনাগুলো মিস করে যাবে। তাহলে চলো শুরু করা যাক। এর আগের ভিডিওতে দেওয়ানির অধিকার ও দ্বৈত শাসন এর আগে পর্যন্ত আলোচনা করে দিয়েছি। আজকে আমি এখান থেকে শুরু করব। দেওয়ানির অধিকার ও দ্বৈত শাসন। দেওয়ানির অধিকার ও দ্বৈত শাসন বলতে কি বোঝো? দেখো, বক্সারের যুদ্ধে ব্রিটিশ কোম্পানি জিতে যাওয়ার সম্ভবত সবথেকে গুরুত্বপূর্ণ ফলাফল ছিল কোম্পানির দেওয়ানি লাভ। তাহলে বক্সারের যুদ্ধে যখন ব্রিটিশ কোম্পানি জিতে যাওয়ার পরে এই কোম্পানির দেওয়ানি লাভ সবথেকে গুরুত্বপূর্ণ ছিল। 1765 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময় লর্ড ক্লাইভ আবার বাংলায় ফিরে আসেন। তাহলে কত খ্রিস্টাব্দে লর্ড ক্লাইভ বাংলায় ফিরে আসে, এটা তোমরা মার্ক করে নাও, এই লাইনটা ইম্পর্টেন্ট লাইন। ততদিনে মীর জাফর মারা গিয়ে তার ছেলে নাজামউদ্দৌলা বাংলার নবাব হয়েছেন। তাহলে তখন মীর জাফর মারা যায় এবং তার ছেলে নাজামউদ্দৌলা বাংলার নবাব হয়। ক্লাইভ অবশ্য বক্সারের যুদ্ধ জয়ের সুবিধাকে ধীরে ধীরে বিস্তৃত করতে উৎসাহী ছিলেন। ফলে বাংলা থেকে দিল্লি পর্যন্ত উত্তর ভারতের ক্ষমতা সরাসরি দখল না করে মুঘল সম্রাটের প্রতি মৌখিক আনুগত্য জানায় কোম্পানি। সেই মতে দ্বিতীয় শাহ আলম ও সুজাউদ্দৌলার সঙ্গে ব্রিটিশ কোম্পানি দুটি চুক্তি করতে উদ্যোগী হয়। সেই মোতাবেক 1765 খ্রিস্টাব্দে এলাহাবাদে দুটি চুক্তি হয়। ওই চুক্তিগুলি অনুসারে কোম্পানিকে 50 লক্ষ টাকা দেওয়ার বিনিময়ে সুজাউদ্দৌলা অযোধ্যার শাসনভার ফিরে পান। কেবল কারা ও এলাহাবাদ অঞ্চল অযোধ্যা থেকে আলাদা করে মুঘল বাদশাহের হাতে তুলে দেওয়া হয়। দিল্লির অধিকার ফিরে পাওয়ার বদলে একটি ফরমান জারি করে সেই ফরমান অনুযায়ী বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানির অধিকার ব্রিটিশ কোম্পানিকে দেওয়া হয়। তার বদলে কোম্পানি শাহ আলমকে বার্ষিক 26 লক্ষ টাকা দিতে অঙ্গীকার করে। তাহলে দেখো, এই ক্লাইভ বক্সারের যুদ্ধ জয়ের সুবিধাকে ধীরে ধীরে বিস্তৃত করতে উৎসাহী ছিলেন। ফলে বাংলা থেকে দিল্লি পর্যন্ত উত্তর ভারতের ক্ষমতা সরাসরি দখল না করে মুঘল সম্রাটের প্রতি একটা মৌখিক আনুগত্য জানায় কোম্পানি। এবং সেই চুক্তি অনুযায়ী দ্বিতীয় শাহ আলম ও সুজাউদ্দৌলার সঙ্গে ব্রিটিশ কোম্পানির দুটি চুক্তি করতে উদ্যোগী হয়। এবং 1700 কত খ্রিস্টাব্দে চুক্তিটা হয় এলাহাবাদে? 1765 খ্রিস্টাব্দে এলাহাবাদে দুটি চুক্তি হয়। এই চুক্তি অনুসারে কোম্পানিকে 50 লক্ষ টাকা দেওয়া হয় এবং এর বিনিময়ে সুজাউদ্দৌলা অযোধ্যার শাসনভার ফিরে পান। এরপর দেখো, বাদশাহ শাহ আলম দিল্লির অধিকার ফিরে পাওয়ার বদলে এটি ফরমান জারি করে এবং সেই ফরমান অনুযায়ী বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি অধিকার ব্রিটিশ কোম্পানিকে দেওয়া হয় এবং তার বদলে কোম্পানি শাহ আলমকে বার্ষিক 26 লক্ষ টাকা দিতে অঙ্গীকার করে। তাহলে এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নগুলো আমি বোঝানো হয়ে গেলে তোমাদেরকে লিখিয়ে দেবো। এরপর দেখো, দ্বৈত শাসন ব্যবস্থা। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? দেওয়ানির অধিকার পাওয়ার ফলে দ্রুত ভারতবর্ষে আর্থিক ও রাজনৈতিক ক্ষেত্রে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তৃত হয়েছিল। মীর কাসিমের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে কোম্পানি অনেক টাকা খরচ হয়েছিল। দেওয়ানির অধিকার থেকে সেই টাকা ফেরত পাওয়ার উদ্যোগ নিয়েছিল কোম্পানি। তাছাড়া সুবা বাংলার রাজস্ব আদায় করার আইনি অধিকার ব্রিটিশ কোম্পানিকে রাজনৈতিকভাবে ক্ষমতাশালী করে তুলেছিল। কোম্পানির দেওয়ানি লাভের ফলে বাংলায় এক নতুন ধরনের রাজনৈতিক শাসনতন্ত্র কায়েম হয়। বাস্তবে বাংলায় দুজন শাসক তৈরি হয়। একদিকে রাজনৈতিক ও নিজামতের দায়িত্ব ছিল বাংলার নবাবের হাতে। যাবতীয় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রয়ে গিয়েছিল নবাব নজামউদ্দৌলার উপর। অন্যদিকে অর্থনৈতিক কর্তৃত্ব, রাজস্ব আদায়ের অধিকার পেয়েছিল ব্রিটিশ কোম্পানি। ফলে নবাবের হাতে ছিল অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ব, ব্রিটিশ কোম্পানি পেয়েছিল দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতা। বাংলার এই শাসন ব্যবস্থাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়। তাহলে তোমরা এখান থেকে এত পর্যন্ত ব্র্যাকেট করে নাও। তাহলে এই যে দ্বৈত শাসন ব্যবস্থায় নবাবের হাতে ছিল অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ব, মানে কোনো আর্থিক ক্ষমতা ছিল না, কিন্তু তার সমস্ত রাজনৈতিক দায়িত্ব তার হাতে ছিল। আবার ব্রিটিশ কোম্পানি পেয়েছিল অর্থনৈতিক ক্ষমতা, আর্থিক দিক থেকে তিনি ক্ষমতাবান, কিন্তু তার কোনো দায়িত্ব ছিল না। এই যে দু ধরনের শাসন ব্যবস্থা, একে দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়। তাহলে এই শাসনতন্ত্র কায়েম হয়েছিল কোম্পানির দেওয়ানি লাভের ফলে। তখন বাংলায় দুজন শাসক তৈরি হয়।
একদিকে রাজনৈতিক ও নিজামতের দায়িত্ব ছিল বাংলার নবাবের হাতে, আর যাবতীয় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রয়ে গেছিল নবাব নজমউদ্দৌলার উপর। আর এই অন্যদিকে অর্থনৈতিক কর্তৃত্ব ও রাজস্ব আদায়ের অধিকার পেয়েছিল ব্রিটিশ কোম্পানি। এর ফলে নবাবের, যেটা বললাম, নবাবের হাতে অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ব ছিল, আর ব্রিটিশ কোম্পানির হাতে ছিল অর্থনৈতিক ক্ষমতা কিন্তু কোনো দায়িত্ব ছিল না। এই যে দু ধরনের শাসন ব্যবস্থা, একে দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়। এরপর দেখো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটি বিদেশি শক্তি। সেই প্রথম কোনো বিদেশি বণিক কোম্পানির হাতে একটি সুবার দেওয়ানি অধিকার ন্যস্ত ছিল। ক্রমে দেখা যায় নিজেদের বাণিজ্য চালানোর প্রয়োজনে ব্রিটিশ কোম্পানি ব্রিটেন থেকে মূলধন নিয়ে আসার পরিমাণ হ্রাস পেতে থাকে। বাংলার রাজস্বী কোম্পানির ব্যবসায় লগ্নি করা হয়। বস্তুত 1757 থেকে 1765 খ্রিস্টাব্দের মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠা পায়। তার ফলে ধীরে ধীরে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের ভিত তৈরি হয়েছিল। বণিকদের মানদণ্ড ক্রমে রাজদণ্ডে পরিণত হয়েছিল। তাহলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি বিদেশি শক্তি, এবং এই বিদেশি বণিক কোম্পানির হাতে এই প্রথম সুবার দেওয়ানি অধিকার ন্যস্ত হয়েছিল, এবং ধীরে ধীরে নিজেদের বাণিজ্য চালানোর জন্য ব্রিটিশ কোম্পানি ব্রিটেন থেকে মূলধন নিয়ে আসার পরিবর্তে তারা বাংলার রাজস্বে কোম্পানির ব্যবসায় লগ্নি করতে থাকে, এবং এর ফলে 1757 থেকে 1765 খ্রিস্টাব্দের মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার প্রধান শক্তি হিসাবে প্রতিষ্ঠা পায়। তারপর ধীরে ধীরে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের ভিত তৈরি হয়েছিল, এবং বণিকের মানদণ্ড ক্রমে রাজদণ্ডে পরিণত হয়েছিল। এরপর দেখো 76-এর মন্বন্তর, এটাও খুব ইম্পর্টেন্ট। দেখো, 1765 খ্রিস্টাব্দ থেকে 1772 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চলেছিল। এই সময় ব্রিটিশ কোম্পানি একমাত্র লক্ষ্য ছিল যত বেশি সম্ভব রাজস্ব আদায় করা। এর ফলে 1770 খ্রিস্টাব্দে বাংলায় ভয়ানক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। বঙ্গাব্দী হিসাবে বছরটা ছিল 1176 বঙ্গাব্দে, তাই সাধারণভাবে এই দুর্ভিক্ষকে 76-এর মন্বন্তর বলা হয়। তাহলে এটা তোমরা ব্র্যাকেট করে নাও, 76-এর মন্বন্তর বলতে কি বোঝো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরপর চলে আসো পরের পেজে, কোম্পানি শাসনের বিস্তার, ব্রিটিশ রেসিডেন্ট ব্যবস্থা। ভারতীয় উপমহাদেশে অনেক অঞ্চলে ব্রিটিশ কোম্পানি পরোক্ষ শাসন চালাতো। নিজেদের ব্যবসায়িক স্বার্থ রক্ষা করার জন্য বিভিন্ন রাজদরবারে নিজেদের প্রতিনিধি রাখতো কোম্পানি। সেই প্রতিনিধিরা রেসিডেন্ট নামে পরিচিত ছিল। তাহলে ব্রিটিশ রেসিডেন্ট ব্যবস্থা কি, এটা তোমাদের প্রশ্ন আসতে পারে। তাহলে রেসিডেন্ট বলতে বোঝায় প্রতিনিধি, এইটা তোমরা আন্ডারলাইন করে নাও। রেসিডেন্ট মানে কি? রেসিডেন্ট মানে হচ্ছে প্রতিনিধি। তাহলে ব্রিটিশ রেসিডেন্ট বা প্রতিনিধিরা যে স্থানে থাকতে সেই স্থানকে বলা হতো রেসিডেন্সি। আর কোম্পানি রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হলে বিভিন্ন দেশীয় শাসকদের সঙ্গে কোম্পানির একটা সম্পর্ক গড়ে উঠত, এবং এই শাসক দরবারে একজন করে কোম্পানির প্রতিনিধি থাকতো, এরাই হচ্ছে রেসিডেন্ট। আমি রেসিডেন্ট কাকে বলে দিলাম, পরে তোমাদের লিখিয়ে দেবো। ব্রিটিশ রেসিডেন্ট ব্যবস্থা একটি নতুন ব্যবস্থা। এর মাধ্যমে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ কোম্পানির চূড়ান্ত ক্ষমতার রূপ পেয়েছিল। কোম্পানি নজর এড়িয়ে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা ভারতীয় রাজশক্তিগুলির বিশেষ ছিল না। কোম্পানির হয়ে সে নজরদারির কাজটাই চালাতো স্থানীয় ব্রিটিশ রেসিডেন্ট। তাহলে এই রেসিডেন্টের কাজ কি ছিল? কোম্পানির হয়ে নজরদারির কাজ চালাতো স্থানীয় ব্রিটিশ রেসিডেন্ট। 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধের পর কোম্পানি বাংলা, অযোধ্যা ও হায়দ্রাবাদের রাজদরবারে নিজেদের প্রতিনিধি বা রেসিডেন্ট নিয়োগ করে। তবে সেই সময়ে রেসিডেন্টরা নিজেদের কাজকর্ম বিষয়ে সংযত থাকতেন। লর্ড ওয়েলেসলির শাসনকালে রেসিডেন্টরা সাবধানতার বদলে আগ্রাসী নীতি নিয়েছিলেন। ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতির এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। তাহলে অধীনতামূলক মিত্রতা নীতি, এটাও কিন্তু আসে, এটা ইম্পর্টেন্ট। অনেক সময় রেসিডেন্টরা কোম্পানিকে সরাসরি এলাকা দখলের জন্য উস্কে দিতে থাকে। তবে লর্ড কর্নওয়ালিস ভারতে আসার পর সাময়িকভাবে রেসিডেন্সি ব্যবস্থার আগ্রাসন থমকে যায়। কিন্তু কর্নওয়ালিস মারা যাওয়ার পর নতুন করে কোম্পানি এলাকা দখলের কাজে উদ্যোগী হয়। পরোক্ষ শাসন কায়েমের বদলে বিভিন্ন এলাকাকে সরাসরি কোম্পানির অধীন এলাকা হিসেবে দখল করে নেওয়ার উদ্যোগ শুরু হয়। লর্ড ডালহৌসির সত্ত্ব বিলোপ নীতি সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। তাহলে এই কোম্পানি রেসিডেন্সের ভূমিকা কী ছিল? বক্সারের যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার নবাবের দরবারে মুর্শিদাবাদ ও অযোধ্যার নবাবের দরবার লখনৌতে রেসিডেন্ট নিয়োগ করে। আর এই রাজ্যগুলিতে কোম্পানি ইংরেজদের সঙ্গে নবাবের কাজকর্মের উপর নজরদারি চালায় এই রেসিডেন্টরা। তার ফলে স্বাধীনভাবে কাজ করা নবাবের পক্ষে সম্ভব ছিল না। তখন লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি চালু করার ফলে এই রেসিডেন্সি ব্যবস্থার প্রসার ঘটে। আর এই নীতি অনুযায়ী মিত্র রাজ্যে রেসিডেন্ট নিয়োগ করা ছিল বাধ্যতামূলক। আর এই রেসিডেন্টরা দেশীয় শাসকদের আর্থিক ও সামরিক শক্তি সম্বন্ধে কোম্পানিকে তথ্য সরবরাহ করত। এই রেসিডেন্টদের মাধ্যমে ভারতের বিভিন্ন দেশীয় রাজ্যে কোম্পানি প্রভুত্ব প্রতিষ্ঠিত হয়, এবং এই সূত্র ধরেই
লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতির মাধ্যমে ভারতে বহু দেশীয় রাজ্য গ্রাস করে, আর এই রেসিডেন্টরাই দেশের বিভিন্ন রাজ্য গ্রাস করে নেওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশীয় রাজ্য দখলের উদ্যোগ অধীনতামূলক মিত্রতা নীতি, সত্যবিলোপ নীতি। তাহলে এই অধীনতামূলক মিত্রতা নীতি আর সত্যবিলোপ নীতি কি, এবার আমরা জানবো। ভারতীয় উপমহাদেশে কোম্পানি শাসন বিস্তার প্রক্রিয়া অধীনতামূলক মিত্রতা নীতি আর সত্যবিলোপ নীতির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিভিন্ন আঞ্চলিক শক্তি কখনো স্বেচ্ছায় কখনো বা যুদ্ধে হেরে যাওয়ার ফলে ওই নীতি দুটির আগ্রাসনের শিকার হয়েছিল। একদিকে হায়দ্রাবাদের নিজাম স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিল, অন্যদিকে মহীশূরের শাসক টিপু সুলতান ওই নীতির বিরোধিতা করার জন্য কোম্পানির সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছিল। তাছাড়া মারাঠা, শিখ, অন্যান্য বিভিন্ন রাজশক্তিগুলিও নানাভাবে ওই আগ্রাসী নীতি দুটির মুখে পড়েছিল। তাহলে এই দুটো নীতি, অধীনতামূলক মিত্রতা নীতি আর সত্যবিলোপ নীতি, হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। আর বিভিন্ন আঞ্চলিক শক্তি যখন যুদ্ধে হেরে যেত বা স্বেচ্ছায় এই নীতি দুটির আগ্রাসনের শিকার হয়েছিল। হায়দ্রাবাদের নিজাম স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিল, আবার মহীশূরের শাসক টিপু সুলতান এর বিরোধিতা করতে গিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ে। এছাড়াও বিভিন্ন রাজশক্তি যেমন মারাঠা, শিখ, অন্যান্য বিভিন্ন রাজশক্তিগুলি এই আগ্রাসনের নীতি দুটির মুখে পড়েছিল। অষ্টাদশ শতকে ভারতের উপমহাদেশের রাজশক্তিগুলির মধ্যে অপরত দ্বন্দ্ব চলত। প্রত্যেকে নিজের শাসন এলাকা ও সম্পদ বাড়াবার উদ্যোগ নিত, ফলে পারস্পরিক সংঘাত ছিল অনিবার্য। ব্রিটিশ কোম্পানিকে একটি নতুন রাজনৈতিক শক্তি হিসেবে দেখত রাজশক্তিগুলি, ফলে ব্রিটিশ কোম্পানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ফলে রাজশক্তিগুলির অনেকেই কোম্পানির সঙ্গে জোটবদ্ধ। দেশীয় রাজশক্তিগুলির অন্তর্দ্বন্দ্বকে কাজে লাগিয়ে কোম্পানি নিজের বাণিজ্যিক স্বার্থ ও রাজনৈতিক কর্তৃত্ব সম্প্রসারণের উদ্যোগ নিয়েছিল। তাই ক্রমেই আঞ্চলিক রাজনীতির ব্যাপারে ব্রিটিশ কোম্পানির ভূমিকা নিতে শুরু করে। তাছাড়া রাজনৈতিক অশান্তি কোম্পানির ব্যবসা বাণিজ্যের পথেও বাধা ছিল, অতএব রাজ্যগুলির দলাদলির সুযোগে কোম্পানিগুলি সেগুলি দখল করার চেষ্টা করত। তাহলে এই যে রাজশক্তিগুলির মধ্যে অষ্টাদশ শতকে ভারত উপমহাদেশের রাজশক্তিগুলির মধ্যে যখন অনবরত দ্বন্দ্ব চলত, তখন যে যা নিজের শাসন এলাকা সম্পদ বাড়াবার উদ্যোগ নিত, আর ব্রিটিশ কোম্পানিকে একটি নতুন রাজনৈতিক শক্তি হিসেবে দেখত এই রাজশক্তিগুলি। এবং ফলে ব্রিটিশ কোম্পানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ফলে রাজশক্তিগুলি অনেকেই কোম্পানির সঙ্গে জোটবদ্ধ, আর কোম্পানি তাদের নিজের বাণিজ্যিক স্বার্থ, রাজনৈতিক কর্তৃত্ব সম্প্রসারণের উদ্যোগ নিয়েছিল এই অন্তর্দ্বন্দ্বকে কাজে লাগিয়ে। এবং ক্রমে আঞ্চলিক রাজনীতির ব্যাপারে ব্রিটিশ কোম্পানি ভূমিকা নিতে শুরু করে, এবং রাজনৈতিক অশান্তি কোম্পানির ব্যবসা বাণিজ্যের পথে বাধা ছিল, এবং রাজ্যগুলি দলাদলির সুযোগে কোম্পানিগুলি সেগুলি দখল করার চেষ্টা করত। ব্রিটিশ কোম্পানির আগ্রাসী নীতির অন্যতম রূপ ছিল অধীনতামূলক মিত্রতা নীতি। লর্ড ওয়েলেসলি এই নীতি প্রয়োগ করে। তাহলে অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রয়োগ করেন? লর্ড ওয়েলেসলি। দেশীয় বিভিন্ন রাজ্যের অভ্যন্তরীণ বিষয়ে কোম্পানির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। ভারতের আঞ্চলিক শক্তিগুলির বিবাদজনিত অশান্তিকে ওয়েলেসলি ব্রিটিশ শাসনের পক্ষে বিপদ হিসেবে তুলে ধরতেন। তারপর সরাসরি অথবা যুদ্ধের মাধ্যমে দেশীয় শক্তিগুলিকে অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিতে বাধ্য করতেন। তাহলে কিভাবে কাজে লাগাতেন এই অধীনতামূলক মিত্রতা নীতি? লর্ড ওয়েলেসলি এই নীতি প্রয়োগ করে দেশের বিভিন্ন রাজ্যের অভ্যন্তরীণ বিষয়ে কোম্পানির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতেন, এবং আঞ্চলিক শক্তিগুলির বিভাজনিত অশান্তিকে ওয়েলেসলি ব্রিটিশ শাসনের পক্ষে বিপদ হিসেবে তুলে ধরতেন। তখন সরাসরি বা যুদ্ধের মাধ্যমে দেশীয় শক্তিগুলিকে অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিতে বাধ্য করতেন। অষ্টাদশ শতকে হায়দার আলী ও টিপু সুলতানের নেতৃত্বে মহীশূর রাজ্য দক্ষিণ ভারতের অন্যতম প্রধান শক্তি হয়ে উঠেছিল। মহীশূরের সেনাবাহিনী ইউরোপীয় কায়দায় গড়ে তোলা হয়েছিল। মহীশূরের আঞ্চলিক বিস্তার ও অর্থনৈতিক স্বার্থ পূরণ করতে গিয়ে বিভিন্ন শক্তির সঙ্গে হায়দার ও টিপু সংঘাত হয়েছিল। ওই দ্বন্দ্বে ক্রমেই ব্রিটিশ কোম্পানি নাক গলাতে থাকে, ফলে নিজেদের বাণিজ্যিক স্বার্থ রক্ষা করার জন্য মহীশূরের বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ে উদ্যোগী হয় ব্রিটিশ কোম্পানি। অষ্টাদশ শতকে হায়দার আলী ও টিপু সুলতানের নেতৃত্বে মহীশূর রাজ্যে দক্ষিণ ভারতের অন্যতম প্রধান শক্তি হয়ে উঠেছিল। তখন মহীশূরের সেনাবাহিনী ইউরোপীয় কায়দায় গড়ে তোলা হয়েছিল। মহীশূরের আঞ্চলিক বিস্তার ও অর্থনৈতিক স্বার্থ পূরণ করতে গিয়ে এই হায়দার আর টিপুর সঙ্গে তখন গণ্ডগোল বাধে, সংঘাত হয়, এবং সেই সময় ব্রিটিশ কোম্পানি নাক গলাতে থাকে, ফলে নিজেদের বাণিজ্যিক স্বার্থ রক্ষার জন্য মহীশূরের বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ের উদ্যোগী হয়েছিল ব্রিটিশ কোম্পানি। 1767 থেকে 1799 খ্রিস্টাব্দের মধ্যে 4টি যুদ্ধ হয় কোম্পানি ও মহীশূরের মধ্যে, সেগুলোকে ইঙ্গ-মহীশূর যুদ্ধ বলা হয়। তাহলে ইঙ্গ-মহীশূর যুদ্ধ বলতে কি বোঝো, এটা ব্র্যাকেট করে নাও। 1799 খ্রিস্টাব্দে চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধের মাধ্যমে লর্ড ওয়েলেসলি মহীশূর রাজ্যের বিরুদ্ধে চূড়ান্ত আঘাত করেন। তাহলে 1799 খ্রিস্টাব্দে চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ হয়, এবং লর্ড ওয়েলেসলি মহীশূর রাজ্যের বিরুদ্ধে চূড়ান্ত আঘাত করেন। রাজধানী শ্রীরঙ্গপত্তম রক্ষা করতে গিয়ে টিপু সুলতান মারা যান। অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করে মহীশূরের সমস্ত রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়। মহীশূর রাজ্যের বেশ কিছু অঞ্চলে সরাসরি কোম্পানি শাসন প্রতিষ্ঠিত হয়।
তাহলে এই রাজধানী শ্রীরঙ্গপত্তম রক্ষা করতে গিয়ে টিপু সুলতান মারা যায় এবং মহীশূরের সমস্ত রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয় অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করে। এবং তখন মহীশূরে সরাসরি কোম্পানি শাসন প্রতিষ্ঠা হয়েছিল। কোম্পানির সেনাবাহিনী মোতায়েন করা হয় মহীশূরে। হায়দ্রাবাদকে মহীশূরের কিছু অংশ দিয়ে দেওয়া হয়। দাক্ষিণাত্য তখন মারাঠা জোটের আধিপত্য ছিল। পেশোয়া পদে অধিকার নিয়ে মারাঠা জোটের মধ্যে বিবাদ বাধে। রঘুনাথ রাও পেশোয়া নারায়ণ রাওকে হত্যা করেন। তখন মারাঠা সর্দারেরা রঘুনাথ রাওয়ের বিরুদ্ধে একজোট হয়। রঘুনাথ রাও ব্রিটিশদের কাছে সাহায্যের জন্য আবেদন করে। মাদ্রাজ ও বোম্বাই থেকে ব্রিটিশ বাহিনী রঘুনাথ রাওয়ের সাহায্যের জন্য ক্রমে মারাঠা জোটের সঙ্গে ব্রিটিশ কোম্পানির সংঘাত তৈরি হয়। যদিও 1782 খ্রিস্টাব্দে সলবাইয়ের চুক্তিতে কোম্পানির সঙ্গে মারাঠাদের সম্পর্ক ভালো হয়ে যায়। কোম্পানি বিরোধী শক্তিশালী জোট ভেঙে যায়। তাহলে সেই সময় দাক্ষিণাত্য মারাঠা জোটের আধিপত্য বজায় ছিল এবং পেশোয়া পদে অধিকার নিয়ে মারাঠা জোটের মধ্যে বিবাদ বাধে। আর রঘুনাথ রাও পেশোয়া নারায়ণ রাওকে হত্যা করেন। তখন মারাঠা সর্দাররা রঘুনাথ রাওয়ের বিরুদ্ধে একজোট হয়। তখন মাদ্রাজ ও বোম্বাই থেকে ব্রিটিশ বাহিনী রঘুনাথ রাওয়ের জন্য সাহায্যের জন্য যায় এবং 1782 খ্রিস্টাব্দে সলবাইয়ের চুক্তি হয়। তখন কোম্পানির সঙ্গে মারাঠাদের সম্পর্ক ভালো হয়। পেশোয়া পদ নিয়ে অবশ্য মারাঠা সর্দারদের দ্বন্দ্ব চলতেই থাকে। সেই সুযোগে লর্ড ওয়েলেসলি মারাঠা শক্তির সঙ্গে সরাসরি সংঘাতের উদ্যোগ নেন। 1802 খ্রিস্টাব্দে কোম্পানি পেশোয়া দ্বিতীয় বাজিরাওকে বেসিনের সন্ধির মাধ্যমে অধীনতামূলক মিত্রতার চুক্তিতে সই করিয়ে নেয়। পেশোয়া দরবারে ব্রিটিশ রেসিডেন্ট বসানো হয়। কোম্পানির সমর্থনে দ্বিতীয় বাজিরাও শাসন চালাতে থাকে। কিন্তু দাক্ষিণাত্যের বিভিন্ন জায়গায় মারাঠাদের সঙ্গে কোম্পানির লড়াই অব্যাহত থাকে। শেষ পর্যন্ত পেশোয়া দ্বিতীয় বাজিরাও বিভিন্ন মারাঠা গোষ্ঠীকে একজোট করে তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধে কোম্পানির মুখোমুখি হন এবং সেই যুদ্ধে মারাঠা বাহিনী বিপর্যস্ত হয়। কোম্পানি পেশোয়ার সমস্ত এলাকা দখল করে নেয়। পেশোয়ার পদ বিলুপ্ত করে দেওয়া হয়। বিভিন্ন মারাঠা শক্তি অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নেয়। দাক্ষিণাত্য ও দক্ষিণ ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধিকার চূড়ান্ত রূপ নেয়। তাহলে 1802 খ্রিস্টাব্দে পেশোয়া দ্বিতীয় বাজিরাওকে বেসিনের সন্ধির মাধ্যমে এই অধীনতামূলক মিত্রতার চুক্তিতে সই করিয়ে নেয় এবং দ্বিতীয় বাজিরাও কোম্পানির সমর্থন নিয়ে শাসন চালাতে থাকে। কিন্তু দাক্ষিণাত্যে বিভিন্ন জায়গায় মারাঠাদের সঙ্গে কোম্পানির লড়াই চলতেই থাকে এবং শেষ পর্যন্ত পেশোয়া দ্বিতীয় বাজিরাও এই মারাঠা গোষ্ঠীকে একজোট করে তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ হয়। কত খ্রিস্টাব্দে? 1817 থেকে 19 খ্রিস্টাব্দে। তখন কোম্পানির মুখোমুখি হয় কিন্তু মারাঠা বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে সেই যুদ্ধে এবং কোম্পানি পেশোয়ার সমস্ত এলাকা দখল করে নেয়। তখন মারাঠা শক্তি অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নেয়। তখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধিকার চূড়ান্ত রূপ নেয় দাক্ষিণাত্যে দক্ষিণ ভারতে। উত্তর ভারতে অযোধ্যা পাঞ্জাব কোম্পানির আগ্রাসনের মুখোমুখি হয়েছিল। 1773 খ্রিস্টাব্দে অযোধ্যায় কোম্পানির প্রতিনিধি নিয়োগ করা হয়। তাছাড়া কোম্পানির স্থায়ী সেনাবাহিনী অযোধ্যায় মোতায়েন করা হয়েছিল। পাশাপাশি অযোধ্যার উত্তরাধিকারী নিয়ে গোলযোগ তৈরি হয়। সেই পরিস্থিতির সুযোগে অযোধ্যার প্রশাসনে হস্তক্ষেপ করে কোম্পানি বিভিন্ন অঞ্চল দখল করে নেয়। আবার উত্তর ভারতে অযোধ্যা পাঞ্জাব কোম্পানি আগ্রাসনের মুখোমুখি হয়েছিল। 1773 খ্রিস্টাব্দে অযোধ্যা কোম্পানির প্রতিনিধি নিয়োগ করা হয় এবং কোম্পানির স্থায়ী সেনাবাহিনী অযোধ্যায় মোতায়েন করা হয়েছিল। আর অযোধ্যার উত্তরাধিকারী নিয়ে একটা গোলযোগ তৈরি হয় এবং সেই সুযোগে অযোধ্যা প্রশাসনে হস্তক্ষেপ করে কোম্পানি বিভিন্ন অঞ্চল দখল করে নেয়। এর পরের পেজে চলে আসো। উত্তর ভারতে পাঞ্জাব শিখ শক্তির মোকাবিলা করাই কোম্পানির পক্ষে বাকি ছিল। তাহলে ধীরে ধীরে বিভিন্ন অঞ্চল এই কোম্পানি হস্তক্ষেপ করে। উত্তর ভারতে পাঞ্জাব শিখ শক্তির মোকাবিলা করা তখন কোম্পানির বাকি ছিল। শিখদের মধ্যে উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব পাকিয়ে ওঠে এবং রাজনৈতিক গোলযোগের ফলে উত্তর ভারতে বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়। ফলে অশান্ত পরিস্থিতিকে শান্ত করার দোহাই দিয়ে ব্রিটিশ কোম্পানি পাঞ্জাবে হস্তক্ষেপ করতে থাকে। 1885 খ্রিস্টাব্দে প্রথম ইঙ্গ শিখ যুদ্ধে শিখ বাহিনী হেরে যায়। লাহোরের চুক্তি অনুযায়ী কত খ্রিস্টাব্দে লাহোরের চুক্তি হয়েছিল এটা আন্ডারলাইন করে নাও। 1846 খ্রিস্টাব্দে জলন্ধর দবে ব্রিটিশ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। শিখ দরবারে ব্রিটিশ রেসিডেন্ট নিযুক্ত করা হয়। তাহলে এরপর ধীরে ধীরে পাঞ্জাবেও ব্রিটিশ কোম্পানি তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করে এবং সেখানে অশান্ত পরিস্থিতিকে শান্ত করার দোহাই দিয়ে ব্রিটিশ কোম্পানি পাঞ্জাবে হস্তক্ষেপ করে এবং 1885 খ্রিস্টাব্দে প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ হয় এবং শিখ বাহিনী হেরে যায়। তখন শিখ দরবারে ব্রিটিশ রেসিডেন্ট নিযুক্ত করা হয়। সত্যবিলোপ নীতি প্রয়োগের মাধ্যমে কোম্পানি পরোক্ষ ও প্রত্যক্ষ কর্তৃত্ব প্রতিষ্ঠার উদ্যোগ চূড়ান্ত রূপ পেয়েছিল। ওই নীতির প্রয়োগ কর্তা লর্ড ডালহৌসির আমলে 1848 থেকে 56 খ্রিস্টাব্দে কোম্পানির আগ্রাসী রূপ প্রকট হয়েছিল। যেসব ভারতীয় শাসকদের কোনো পুরুষ উত্তরাধিকারী থাকতো না তাদের শাসন এলাকা কোম্পানি হস্তগত হয়ে যেত। সেভাবেই ডালহৌসি সাতারা, সম্বলপুর, ঝাঁসি প্রভৃতি অঞ্চল দখল করে নেয়। কোম্পানির সেনাবাহিনীর খরচ মেটানোর জন্য
হায়দ্রাবাদের বেরার প্রদেশ ছিনিয়ে নেয় ডালহৌসি। 1856 খ্রিস্টাব্দে অপশাসনের অভিযোগে অযোধ্যার বাকি অংশ কোম্পানির দখলে নিয়ে আসেন তিনি। দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধে জেতার ফলে পাঞ্জাবও ক্রমে কোম্পানির অধিকারে চলে আসে। এভাবে 1857 খ্রিস্টাব্দের মধ্যে লর্ড ডালহৌসির নেতৃত্বে ভারতীয় উপমহাদেশের 60 ভাগেরও বেশি অঞ্চলে ব্রিটিশ কোম্পানির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে ধীরে ধীরে ডালহৌসি সত্যবিলোপ নীতি প্রয়োগের মাধ্যমে 1848-56 সালে কোম্পানির আগ্রাসী রূপ প্রকট হয়েছিল এবং সেই সময় ভারত শাসনের কোনো পুরুষ উত্তরাধিকারী ছিল না এবং শাসন এলাকা কোম্পানির হস্তগত হয়ে যেত। এইভাবে ধীরে ধীরে সাতারা, সম্বলপুর, ঝাঁসি প্রভৃতি অঞ্চল দখল করে নেয়। এরপর 1856 খ্রিস্টাব্দে অপশাসনের অভিযোগে অযোধ্যার বাকি অংশ কোম্পানির দখলে চলে আসে। তখন দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধে জেতার ফলে পাঞ্জাবও কোম্পানির অধিকারে চলে আসে এবং ধীরে ধীরে 1857 খ্রিস্টাব্দের মধ্যে লর্ড ডালহৌসি ভারতীয় উপমহাদেশের 60 ভাগেরও বেশি অঞ্চলে তার কোম্পানির অধিকার প্রতিষ্ঠিত করে, এলাকা দখল করে নেয়। ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি এখানে শেষ করছি, পরে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।